সকালের অনুষ্ঠান সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুল্লাহ মিলন। সংবাদ সম্মেলনে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি মোহাম্মদ আব্দুল মালিক, শিক্ষক ও লেখক। মালিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। সিল টিভিতে মাঝে মধ্যে আমাদেরকে সময় দেয়, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করতে। রিসেন্টলি সিলেক্ট করার জন্য ধন্যবাদ। নতুন আরেকটি আছে খবরের জন্য অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আমরা দেখবো নতুন রূপে আরেকবার আবারও। প্রিয় দর্শক, যথারীতি আজকেও সিল টিভিতে যে পত্রিকা এসছে ইনকলাব এবং সিলেটের ডাক, জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা নিয়ে আমি শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনব। মূল পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে স্কুল অফ জয়, অটিস্টিক শিশুদের জন্য একটি প্রতিষ্ঠান, নয়া সড়ক, সিলেট। এই প্রতিষ্ঠানটি আমাদের সাথে বেশ কয়েক মাস থেকে যুক্ত আছে। আর যাদের পরিবারে অটিস্টিক শিশু আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে নয়া সড়ক এই প্রতিষ্ঠানের সাথে আমরা আপনাদেরকে যোগাযোগ করে দেব ইনশাল্লাহ। পত্রিকা পড়ব। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে নিচ্ছি। আজ বুধবার 5 আগস্ট 2026, 21 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 21 সফর 1448 হিজরি। আজ সূর্যোদয় হয়েছে 5টা 21 আর 6টা 38 সূর্যাস্ত হবে। পত্রিকা নিচ্ছি ইনকলাব। প্রথমেই যে খবরটি পড়ে শোনাচ্ছি, 6 কলামে লেখা, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর, রক্তের দাগ শুকোয়নি, ভারতের ষড়যন্ত্র থামেনি। শৃঙ্খলায় আসবে সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা, স্বাস্থ্য খাতে যুগান্তকারী পদক্ষেপ, জিপিএস প্রযুক্তি। নতুন করে ঢালিয়ে সাজানো হচ্ছে স্বাস্থ্য খাতকে। আবার বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী, ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ তারেক রহমানের। হেফাজতে আমির আল্লামা বাবুনগরীর দোয়া নিতে ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী। এখানে বাবুনগরী এবং প্রধানমন্ত্রীর ছবি সহ খবরটি এসছে। দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতি সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। 3টি খবর প্রধানমন্ত্রীর খবর। আরো খবর, শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার, জাহিদুর রহমান। শেখ হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে দিল্লির কোনো সম্পৃক্ততা নেই, রণধীর জয়সওয়াল, পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ভারতের। দুটি খবর পাশাপাশি দুই দেশের আছে। আজকে আমরা জানি যে ভারতে থেকে শেখ হাসিনা সরাসরি তার ব্রিফ দেবেন তার রাজনৈতিক অবস্থান নিয়ে। এটার উপরে এই দুটি দেশের কথা আসছে আর কি। চট্টগ্রামে গ্যাস সংকটের মধ্যে লোডশেডিং যন্ত্রণা। যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় সব দূরপাল্লা ক্ষেপণাস্ত্র শেষ। আন্তর্জাতিক খবর, ইরানে বড় হামলা এড়িয়ে সংযত থাকার সিদ্ধান্ত ট্রাম্পের। ট্রাম্প যেন একটু ট্রাম্প দিচ্ছে আর কি, এই ট্রাম্প দিচ্ছে আর কি। আরো খবর, সবার মত নিয়ে সংবিধানের গ্রহণযোগ্য সংশোধনী চাই বিশেষ কমিটি। জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব, ডাক্তার শফিউর রহমান, বিরোধী দলের নেতা, সংসদে বিরোধী দলের নেতা। আশাবাদ চিফ প্রসিকিউটরের, জুলাই গণহত্যার বিচার শেষ হবে 1 বছরের মধ্যে। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে একটি খবর এসছে, নামাজে বেদাত, দোয়াতে বেদাত। সেনাপ্রধানের এই বক্তব্যের অর্থ কি? ডক্টর এনায়েত আব্বাসী, খোমেনি ও ইহসানের প্রতিক্রিয়া। ইনকলাব ডেস্ক থেকে খবরটি এসছে। দূষণ নিয়ন্ত্রণে, পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগী মিলবে টেকসই সমাধান, মির্জা ফখরুল। এই ছিল ইনকলাবের প্রথম পৃষ্ঠা। পড়ে শোনাচ্ছি এখন শেষ পৃষ্ঠার শেষ খবরগুলো। ঢাকার 3 প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষ। আমরা কালকে গণমাধ্যমে দেখেছি, টেলিভিশনে চূড়ান্ত মারামারির দৃশ্য আমরা দেখেছি। শিক্ষাঙ্গনে উত্তেজনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলাকারীরা প্রকৌশলী হারিজুর রহমান এখনো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বহাল। হারিজুর ও আওয়ামী সিন্ডিকেটের চলছে জমি দখল, টেন্ডার অনিয়ম, ফ্ল্যাট বন্টন।
জেলের জালে ধরা পড়েছে 54 কেজি ওজনের তবল মাছ। তবল মাছ সম্পর্কে কিন্তু সাধারণ জনগণ খুব একটা কিছু জানা নাই। তবল মাছ একটি মাছ আছে, সেটা 54 কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন এলাকায়। জুলাই গণ অভ্যুত্থান দিবস, রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, সতর্ক র্যাব, পুলিশ, সরকারিভাবে কিন্তু অ্যালার্ট দেওয়া হয়েছে, বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, সমন্বিত সভায় তথ্য প্রতিমন্ত্রী। ট্রাইব্যুনালে প্রসিকিউশন, জুলাই গণহত্যা একটি পদ্ধতিগত অপরাধ, আওয়ামী লীগ জন্মগতভাবেই ফ্যাসিস্ট। ট্রাইব্যুনালে প্রসিকিউশন জুলাই হত্যা গণহত্যার অপরাধের বক্তব্যে বলেছেন কথাটি। বাংলাদেশ থেকে আরো দক্ষ শ্রমিক দিতে চাই সৌদি আরব, একটা ভালো খবর অনেক ইয়ার মধ্যে। বিয়ের প্রতিশ্রুতি অনৈতিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়? আসলে তো দুইজনেরই শাস্তি হওয়ার দরকার। তিতাস প্রধান পাইপলাইনে গ্যাস চুরির চেষ্টা, 3 চুল্লি গুড়িয়ে দিল প্রশাসন অনিয়মের। জিও ব্যাগ ড্যাম্পিং এও থাকছে না ভাঙন, চোখের সামনে বিলীন হচ্ছে বসত ভিটা সহ ফসলি জমি। ভিটাহীন হারিয়ে দিশাহারা বহু পরিবার, বরগুনার বিষখালী নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে শত বছরের জনপদ। বেনাপোল দিয়ে ভারত থেকে 9.2 টন কাঁচা মরিচ আমদানি। হঠাৎ করে বাংলাদেশে 400 টাকা কেজি হয়েছিল, এই লোভ সামলাতে পারেনি যারা চোরাকারবারি করে, এখন কিন্তু কমে আসছে দাম। কালকে 300 টাকা করে কিনছি, তারপরে আরো মনে হয় কোথাও কোথাও কিছু কমও আসছে। আচ্ছা, বিশ্লেষণ শুনবো আপনার কাছ থেকে। কুতুবদিয়া ঝুঁকি দিয়ে উত্তাল সাগর পাড়ি দিচ্ছেন হাজারো যাত্রী, সিটাক চলাচল 5 দিন ধরে বন্ধ। এই ছিল ইনকিলাবের প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা। প্রথম পাতার খবর দিয়ে শুরু করবো যে ডিসেম্বরের মধ্যে এই খবরটাই, হেফাজতের আমির আল্লামা বাবুনগরীর দোয়া নিতে ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী, এবং সেই হেফাজত একটি বিশাল একটি ইসলামিক দল, সেই দলের প্রধানের কাছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন ফটিকছড়িতে দোয়া নিতে। এটা দিয়ে শুরু করা যায়, এর বিশ্লেষণ কি আসে আপনার কাছে? এটা খুব ভালো কথা যে একজন বর্ষিয়ান ধর্মীয় নেতার কাছে বা ধর্মীয় ব্যক্তিত্বের কাছে মাননীয় প্রধানমন্ত্রী আনতে, ভালো জিনিস। এটা আমরা তাকে ধন্যবাদ দিতে পারি, আমাদের কাজ করতে হবে সেটাই। চট্টগ্রামে ওই গ্যাস সংকট, লোডশেডিং শুধু চট্টগ্রামে কেন, সারা বাংলাদেশে লোডশেডিং হচ্ছে। আমাদের সিলেটের অবস্থা তো খুবই খারাপ, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই। এই বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, এটা আমাদের উৎপাদনের উপরে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করে, জিনিসপত্র উৎপাদন হয় না, দাম বৃদ্ধি পেয়ে যায়। গতকালকে একটা সাক্ষাৎকারে আমাদের জ্বালানি মন্ত্রী বলেছেন, কোথায় লোডশেডিং আমি দেখছি না। এই যে মন্ত্রীদের এই বক্তব্যগুলো, ওই যে হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, এই ধরনের খবরের মতো লাগছে আর কি। অথচ পত্রিকায় দেখে গ্যাস সংকটের জন্য লোডশেডিং আমাদের সিলেটের কথা তো আসে নাই, আমরা নিজেরাই তো বুক করতেছি। হয়তো এই অনুষ্ঠান চলাকালীনই দেখবেন যে 2বার তো এটা শুধু মুখের কথা তো কাজ হবে না, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর একটা পদক্ষেপ নিচ্ছে, স্বাস্থ্য খাতে যুগান্তকারী পদক্ষেপ জিপিএস প্রযুক্তি। আমাদের স্বাস্থ্য খাতে সরকারের ব্যয়, প্রচুর ব্যয় আছে। এক একজন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকে অনেক টাকা বেতন দিতে হয়, কিন্তু ওনারা অফিসে বসে, আমাদের হাসপাতালে বসে কোনো চিকিৎসাই দেন না। আমরা যদি উপজেলা লেভেলের হাসপাতালগুলোতে যাই, দেখবো ওখানে কোনো রোগী ভর্তি নাই, একজন রোগী আসলেই রেফার করা হয় জেলা হাসপাতালে, ওখানে যাও। এখানে যদি ভর্তি করি তাহলে তো আপনি চিকিৎসা দিতে হবে। এইভাবে আমাদের উপজেলা হাসপাতালগুলো খালি পড়ে আছে, আর জেলা হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না। আচ্ছা, বিশেষ একটু আপনাকে একটু সংশোধনী নয়, জাস্ট আর কি 2-1টা জায়গার মধ্যে কিন্তু ভাবা আছে। আমরা জকিগঞ্জের কথা শুনেছি, এখানে চূড়ান্ত চিকিৎসা দেওয়া হয়, প্রচুর মানুষ চিকিৎসা নিচ্ছে। এর কারণ হতে পারে, একটা কারণ হতে পারে ওখানকার যিনি প্রধান কেইচো, যিনি থানা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, যিনি, উনি একজন ভালো মানুষ, মানবিক মানুষ। উনি চান যে মানুষের স্বাস্থ্য সেবা পাওক, এই জন্য উনি ওনার ডাক্তারদেরকে উপস্থিত। আমি এই কথাটা এই জন্যই বললাম যে আসলে এটা যেন উদাহরণ হয়। কিন্তু অনেক উপজেলায় গিয়ে দেখবো আমরা, ডাক্তার সাহেব উপজেলা হাসপাতালে যান না, উনি মাসে 1 দিন যান,
2 দিন যান, এরকম ঘটনা আছে। সেনা প্রধানের একটি বক্তব্য নিয়ে এরকম মিডিয়াতেও এসছে খবরটি, যে নামাজে বেদাত, দোয়াতে বেদাত। সেনাপতির বক্তব্যের প্রতি ইসলামিক একজন স্কলার ডক্টর এনায়েত বলেছেন, আব্বাসী ঠিক আছে, ভালো কথা। আমাদের এই যে বেদাত নিয়ে অনেক গাত প্রতিঘাত আছে। আমাদের দেশে কত যে গ্রুপ যে আছে, ইসলামিক দল আছে। এমনিতে তো আমাদের ইসলাম ধর্মে আছে প্রথমে শিয়া সুন্নি, তারপরে আছে হানাফি মাযহাবের, এরপরে আরো আমাদের দেশে আসার পরে আরো কত গ্রুপ আছে, কতজনে কত কিছু যে বলে, একটা শেষ নাই। সিলেটে একটা প্রভাব আছে, জোয়াল্লিন এগুলো আছে। শুধু মূল যে জিনিসটা সেটা হইলো কি, আমরা যদি ইসলাম কি, ইসলাম হইলো শান্তি, ইসলাম অর্থ শান্তি। তো আমাদের যদি শান্তি না থাকে, তো আমি দাঁত আর বেদাত আমি কি করবো? নামাজ মুসলমান মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমাদের দেশে তো লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছেন, তা আমরা কি খারাপ কাজ থেকে বিরত আছি? বিরত তো নাই। তাইলে এই বেদাত নিয়ে আমাদেরকে আর কত বেশি কথা বলা দরকার নেই। আমাদের দরকার হইলো আমাদেরকে ইসলাম আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। সেনাপ্রধানের কথা থেকে যেহেতু একটা ইসলামিক স্কলার তুলে ধরেছেন, ইনশাল্লাহ এগুলোর একটা ফয়সালা হবে আশা করি। আরো খবর, ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দেন তারেক রহমান। বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে। বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান প্রধানমন্ত্রীর। এটা খুব ভালো একটা নিউজ। ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, আমাদের কৃষকের তালিকা থাকা দরকারই ছিল, এটা সবসময় থাকতো। এখন ডিসেম্বরের মধ্যে তালিকা প্রণয়ন করবেন কেন? যাই হোক, তারপরে যত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, ভালো কথা। এদেরকে কৃষকদেরকে প্রশিক্ষণ দেন, দিয়ে কখন কি উৎপাদন করতে হবে। আজকের পত্রিকায় নিউজ আসছে, ভারত থেকে 9.2 টন কাঁচামরিচ আমদানি করা হচ্ছে, বেনাপুল দিয়ে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। এই শুকনা মরিচ ভারত থেকে সারা বছরই আমদানি করা হয়, হলুদ আমদানি করা হয়, জিরা আমদানি করা, অনেক মশলা করা হয়। এখন কাঁচামরিচটা আমদানি করার দরকার পড়লো কেন? আমাদের দেশে অনেক উঁচু জমি আছে, টিলা জমি আছে। এইসব টিলা জমিতে যদি আমাদের কৃষকদেরকে আমরা যদি মরিচ চাষে উদ্বুদ্ধ করি এবং প্রশিক্ষিত করতে হবে, তাহলে আমার আমদানি করতে হয় না। আমি আমাদের দেশের মানুষ দেখবেন কোথায় কোথায় ভারতের বিরোধিতা করেন, কিন্তু আজকে কাঁচামরিচ আমদানি করতে হচ্ছে কেন? কাঁচামরিচ না খাইলে আমার কি হলো? কাঁচামরিচ না খাইলে তো আমার এমন সমস্যা হবে না। এছাড়া যদি কাঁচামরিচ খাইতে হয়, আমাদের দেশে আমি উৎপাদন করি না কেন? এই জন্য আমাদের কৃষকদেরকে আমাদের এই কৃষকদের তালিকা প্রণয়ন করে কোন এলাকায় এই কাঁচামরিচ যখন সব জায়গায় উৎপাদন করা যাবে না, উঁচু জায়গা, টিলা জায়গায় উৎপাদন করতে হবে। যেমন বেগুন এখন বাজারে গেলে পাওয়া যাবে না, কিন্তু পাওয়া যাবে আমাদের টিলার জায়গায় যেগুলো আছে, উঁচু জায়গায় যেগুলো আছে, সেখানে আমরা যে ঠান্ডার মধুপুরের গড় এলাকায় যদি এইগুলো চাষ করি, আমার সারা বছর পাইতে কোনো সমস্যা নাই। আমাদেরকে প্ল্যান করতে হবে যে কখন কোথায় আমার কি দরকার এবং কখন কোথায় আমি উৎপাদন করবো। সময় আছে এখনো, ডিসেম্বরের মধ্যে একটি পূর্ণ তালিকা প্রধানমন্ত্রীকে দেওয়া। এটা নয়, এই কাঁচামরিচ নয়, আমাদের পেঁয়াজের সমস্যা আছে, আমাদের রসুনের সমস্যা আছে, আমাদের তো সব ধরনের মশলা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। একসময় পেঁয়াজ রসুন আমাদের দেশে যে উৎপাদন, টেস্টও ভালো এবং যথেষ্ট ছিল এবং আজকেও হবে যদি আমরা কিন্তু এখন চায়না রসুনের প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি, বড় সাইজের রসুনটা নিয়ে। কেন সারা বাংলাদেশ? কারণ আমাদের মহিলারা এখন এতটা অলস হয়েছে, বড় রসুনটা যে ব্লেন্ডারে দিলে একটা দিলেই তার কাজ হয়ে যায়। পেঁয়াজের ব্যাপারটা ভারতের পেঁয়াজ আর চীনের রসুন এই দুটো মার্কেট নিয়ে নিচ্ছে। অথচ দেখেন এই যে ভারতের পেঁয়াজে, আমাদের দেশ ভারত পেঁয়াজে কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবং তারা উদ্বৃত্ত, তাদের কিন্তু রসুন নাই। এই রসুন আমাদের দেশে রসুন আসতে হবে চীন থেকে, তাদের তো প্রতিবেশী, ভারতের তো প্রতিবেশী চীন, কিন্তু তার এক বোকা রসুন ভারতে ঢুকতে পারবে না। প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, এইরকম উদ্যোগটা যদি ডিসেম্বরের মধ্যে সাকসেসফুল হয়, পেঁয়াজ রসুন নিয়ে, আমি ডিসেম্বরে দরকার নাই, পরের ডিসেম্বরে হোক, কিন্তু আমাদেরকে এই ধরনের প্ল্যান করা দরকার, যেন আমাদের দেশে যেসব জিনিস উৎপাদন করা সম্ভব এগুলো যেন আমরাই উৎপাদন। আমরা ছোটবেলায় পড়েছি ফার্মার ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার কান্ট্রি। এই কৃষক এখন কিন্তু অবহেলিত হয়ে এই দেখেন, গত বছর আমরা আলু কিনছি 60-70 টাকা কেজি ধরে, এবং ভারত থেকে আমাদেরকে আলু আমদানি করতে হয়েছে। এইবার কিন্তু আমাদের বাংলাদেশের আলুর বাম্পার ফলন হয়েছে,
কিন্তু এখন আলুর কেজি এখনো 15-20 টাকা বিক্রি হচ্ছে। এটাও কৃষকের জন্য ক্ষতিকর। আগামী বছর সে চাষ করবে না, উৎসাহিত হবে না। এখন গত বছর যদি আমি 60-70 টাকা করে কিনতে পারি, আমি যদি ভারত থেকে কিনে আনলাম, সেই টাকা ভারতকে দিলাম, এই বছর আমি ভারত থেকে না কেন আমার কৃষককে দিই না কেন, যে তোমাদেরকে আমরা 40 টাকা করে দিলাম আলু কেজি, আর তোমরা বাজারে বিক্রি করে 20 টাকা করে ভর্তুকি দিয়ে দিলাম, আমার কৃষক হৃষ্টপুষ্ট হইল। ধন্যবাদ। জাতীয় পত্রিকার খবরগুলির মধ্যে সুন্দর বিশ্লেষণ আপনার হয়েছে। কৃষকদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে, আজকের অতিথিও সুন্দর বিশ্লেষণের মাধ্যমে খবরটি পরিবেশন করলেন। প্রিয় দর্শক, হাতে নিচ্ছে সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক। জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ 2024 সালে 5 আগস্ট বিকেলে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার সংবাদ শুনে সিলেট নগরীতে হাজার হাজার জনতা উল্লাসে মেতে উঠেছে। তার একটি দৃশ্য এখানে এদিন কিন্তু অত্যন্ত উল্লাসের পাশাপাশি কিন্তু অত্যন্ত গহিত কাজও হয়েছে, লুটতরাজ হয়েছিল। অনেক দোকানের উপর হামলা হয়েছে, মালামাল লুট করে মানুষের উপরে উল্লাসের পাশাপাশি এই দৃশ্যটাও কিন্তু আমরা দেখেছি। স্বাভাবিক একটা বিজয় হলে উল্লাস হবে, কিন্তু সেই উল্লাসে পরিণত বিষাদে কিন্তু পরিণত হয়েছিল। সিলেটের ক্ষমতাচ্যুত আলোচিত সমালোচিত এমপি মন্ত্রীরা কে কোথায়, অর্থাৎ তৎকালীন সরকারের এমপি মন্ত্রীদের কথা বলা হয়েছে এখানে। ওয়েবসাইটে বিমানের ফ্লাইট অন টাইম ছাড়লো 22 ঘন্টা পর 8 শতাধিক যাত্রীর ভোগান্তি। এই যে অনিয়ম, 8 শতাধিক যাত্রীর 22 ঘন্টা পর, এটা একটি দুর্বিষহ একটা অনিয়ম। অন্যান্য খবর আরো, উত্তপ্ত 4 ক্যাম্পাস, জাতীয় পত্রিকা লিখছে 3 ক্যাম্পাস, এখানে লিখছে 4 ক্যাম্পাস। ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র শক্তি মধ্যে সংঘর্ষ হামলায় আহত শতাধিক, সব মিলিয়ে শতাধিক আহত হয়েছে। বিশেষ করে জগন্নাথের দৃশ্যটা আমরা দেখেছি, এখানে বেশি আহত হয়েছে। উসমানীতে জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকার উসমানীতে নামছে বিদেশি এয়ারলাইন্স। 1 সেপ্টেম্বর অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে সালাম এয়ারের সিলেট মাস্কট সরাসরি ফ্লাইট চালু। একটি নতুন দিগন্ত আবার, ভালো খবর। একটু নগর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে বাণিজ্য মন্ত্রী। আমাদের নগরায়ণ উন্নয়ন কর্তৃপক্ষ নদী হয়েছে, এখানে কয়েস নদী এটার চেয়ারম্যান হিসাবে আছেন। তো আজকে মন্ত্রী যখন এই কথা ভাবে কাজটি আরো ত্বরান্বিত হবে, আরো শক্তিশালী হবে বলে আমরা আশা করছি। গ্রিন অ্যান্ড ক্লিন সিলেটের স্বপ্ন বাস্তবায়ন রূপ নেবে সিসি প্রশাসকের একটি বক্তব্য সেখানে সমন্বিত আছে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে লিডিং ইউনিভার্সিটি কর্মসূচি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালিত হচ্ছে, সরকারিভাবে পালিত হচ্ছে। সৌদি আরবের প্রতিনিধি দলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশের পক্ষ থেকে শ্রম সহযোগিতা জোরদারের প্রস্তাব। ভালো খবর এগুলো আমাদের জন্য। সিলেটের ডাকের শেষ পৃষ্ঠা পড়ব। শেষ পৃষ্ঠায় ফেঞ্চুগঞ্জে প্রাথমিক বিদ্যালয় দ্বিতল ভবন উদ্বোধন, বিএনপি সরকার উন্নয়নে বিশ্বাসী, এম এ মালিক এমপি। ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমার এমপি এম এ মালিক একটি দ্বিতল ভবন উদ্বোধন করেছে প্রাথমিক স্কুলের। 55 বছরের শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা কেন করা হয়নি, প্রশ্ন জামাতে আমিরের। 55 বছরের মুক্তিযুদ্ধ লিস্ট হয়েছে ঠিকই, এখানে হয়তো কখনো অতিরিক্ত যুদ্ধ হয়েছে, এখনো যেন জুলাই নিয়েও চলছে এরকম, যে দেখা যায় জুলাইয়ের শহীদ, তারপর দেখা যায় মানুষটি বাজার করতেছে, হাট করতেছে এবং সে রীতিমতো বেঁচে আছে, এই ধরনের খবরও আছে। এগুলো কিছু ভুল ত্রুটি আসবে, তারপরও সংশোধন হয়ে আসুক সেই প্রত্যাশা। ইতিহাস সেটাই বলে, সংশোধনী ইতিহাস থাকবে। সংবাদ সম্মেলন, সিসি কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ ভবন দুর্নীতির অভিযোগ। আমাদের একটি অত্যন্ত দুঃখজনক খবর, একটি মৃত্যু সংবাদ। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তফা কামাল আর নেই। এক সময় দাপুটে রাজনীতি করতে আমরা দেখেছি, রুহের মাগফিরাত কামনা করি আমরা। ওসমানী মেডিকেলে ড্যাবের আলোচনা সভা, 24-এর 5 আগস্ট ছিল জাতির এক ক্রান্তি লগ্ন। সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি। বিছনাকান্দিতে ইজারার শর্ত উপেক্ষা করে পাথর উত্তোলন, আটক 8। পাথর নিয়ে যেন শেষ হচ্ছে না ঝামেলা। সিলেটের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নতুন অধ্যক্ষ ফৌজিয়া
আজিজ, অভিনন্দন তাকে, তার নেতৃত্বে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে। রেজিস্ট্রি মাঠে জেলা ও মহানগর 11 দলীয় ঐক্যের জনসভা আজ। সিসি কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ ভবন নির্মাণ ও দুর্নীতির অভিযোগ, সংবাদ সম্মেলন। এই ছিল মোটামুটি সিলেটের ডাকের খবর। আরেকটি খবর পড়ে শেষ করবো, আসবে অতিথির কাছে আজকে। জেলা জামাতের উদ্যোগে জুলাই স্মৃতি বিজড়িত স্থানে স্মৃতিচারণ ও শহীদদের কবর জিয়ারত। সিলেট জেলা প্রশাসনের কর্মসূচিতে যোগ দিবেন 2 মন্ত্রী। আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণে। প্রথমে যেটা খবরটি পড়েছি আমরা, ওয়েবসাইটে আমি একটু কিছু বিশ্লেষণ আপনি সাথে সাথেও করেছেন, তারপরও বিমানের ফ্লাইটে অন টাইম ছাড়লো 22 ঘন্টা পর 8 শতাধিক যাত্রী ভোগান্তি। এই হচ্ছে বিমানের 22 ঘন্টার পরে যাত্রী ভোগান্তির একটি চিত্র তুলে ধরা হয়েছে খবরে। এটা যে কতটা কষ্টকর ছিল যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারবে। কারণ একজন বিমানের যাত্রী, সে বিমানে উঠার সময় তার একটা পান প্রোগ্রাম থাকে, কখন সে খাবে, তার খাবার খেয়ে আসে, খাবার কোন সময় খাবে। এখন সে 22 ঘন্টা যদি বিমানবন্দরে বসা থাকে, তাহলে তার খাবারটা আসবে কোথা থেকে? অনেক যাত্রী আছে, তার বিমানবন্দরে তো কস্টলি, অনেক দামি খাবার, তো সেই দামি খাবার খাওয়ার মতো তার টাকা নাই। আবার বিমান কর্তৃপক্ষ তাকে যথাসময়ে খাবার সাপ্লাই দিবে না। 22টা ঘন্টা তার যে খাবারের যে সমস্যা, পানির যে সমস্যা হবে, এটা কত যে কষ্টকর, এটা একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না। আসলে গুরুজি অনেক সময় বলেছেন যে অপেক্ষা এমন একটা জিনিস, মৃত্যুর যন্ত্রণার মতো, কিন্তু অপেক্ষার যন্ত্রণা, অপেক্ষা তো এক জিনিস, আর আমার যদি খাবার না থাকে, 22 ঘন্টা তো না খাইয়ে টাকা যাবে না। তখন সে কি করবে? তার কাছে অনেক যথেষ্ট পরিমাণ টাকা নাই যে এই বিমানবন্দরে সে খাবে। আবার বিমান কর্তৃপক্ষ যে খুব দ্রুত খাবার সাপ্লাই দিয়ে দিবে এমনও তো নয়। তাই এটা একমাত্র ভুক্তভোগীরা জানে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে বিমান কর্তৃপক্ষ এই ব্যাপারে সতর্ক থাকবেন, এবং যদি কেস কোনো সমস্যা হয়ে যায় যেন যাত্রীরা ভোগান্তির শিকার না হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন, আমরা এই কামনা করি। আরেকটি মালিক ভাই, যে 2 বছর না যেতেই রাজনীতিতে দেখেন একটা অন্য ধরনের ছাত্র আন্দোলন, বিশেষ করে ছাত্রদের রাজনীতি নিয়ে, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, অর্থাৎ শেখ হাসিনার দল এখন নাই, ছাত্রলীগ নাই, কিন্তু যারা আছে তাদের মধ্যে একটি দ্বিধা বিভক্ত হয়ে সংঘর্ষ, মারাত্মক সংঘর্ষ। গতকালকে 4 আগস্টের ঘটনা, 4 আগস্ট, আর আজকে হলো 5 আগস্ট। এই 5 আগস্টকে কেন্দ্র করে কালকে বিভিন্ন ভাবে করার চেষ্টা করা হয়েছে। 24 সালের 5 আগস্ট এই দেশের মানুষ, ছাত্র জনতা যে আন্দোলন করেছিল, যে অভ্যুত্থান করেছিল, যে উদ্দেশ্য নিয়ে করেছিল, সেই উদ্দেশ্য ছিল স্বৈরাচার মুক্ত একটা দেশ। কিন্তু আমরা কি সেটা পাইলাম? আমরা তো সেটা পাইনি। এই 5 আগস্ট শুধু জুলাই গণ অভ্যুত্থান শুধু যে আজকে তো 5 আগস্ট, আর এই আগস্ট মাসে 24-এর 5 আগস্টে একটা পরিবর্তন আমরা হইল, 75-এর 15 আগস্টে আর একটা পরিবর্তন হইল। কিন্তু কোন পরিবর্তনই আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যায়নি। আমাদের তো মূল উদ্দেশ্যটা হইলো এই যে জুলাই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, তারা কি জন্য আত্মাহুতি দিয়েছে? তারা আত্মাহুতি দিয়েছে দেশের পরিবর্তনের জন্য। কিন্তু পরিবর্তন তো আমরা দেখলাম না। পরিবর্তন শুধু মালিক ভাই একটু কথা বলে রাখেন যে ছাত্র শক্তি নতুন একটি দল হচ্ছে এনসিপি, ছাত্র শিবির তো আগে থেকে আছে, ছাত্র দল, যদি এরা বিপ্লব ঘটায়, এই বিপ্লবের ফল তো এইরকম যদি হয়, তারা নিজেরা এখন দ্বিধা বিভক্ত হয়ে আছে, তাহলে এই বিপ্লবের ফসল কিভাবে ঘরে আসবে? দ্বিধা বিভক্ত হওয়া এক জিনিস, আর এর মধ্যে মারামারি করা আরেক জিনিস। আমি আমার কর্মসূচি আমি সামনের দিকে গেলাম, সেটা এক জিনিস। আর আমরা যদি মারামারি দখল নিয়ে যদি আমরা মাঠ দখলের জন্য মারামারি হানাহানি করি, সেটা তো আরেক জিনিস। আমরা কবে যে এখান থেকে উত্তরণ হবে আমাদের একমাত্র ভবিতব্যই জানে। তবে আমরা আশা করতে পারি যেন রাজনীতিবিদরা সচেতন হবেন, এই যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছিল, কেন হয়েছিল সেটা রিয়েলাইজ করবেন। সেই অনুযায়ী বর্তমানে যারা আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন, তারা যদি দেশ পরিচালনা করেন, তারা যদি রাজনীতি পরিচালনা করেন, তাহলে আমাদের হয়তো পরিবর্তন আসতে পারে। আজকে না হইলে যে 5 জুলাই যে সরকারের পরিবর্তন হইল, 15 আগস্ট 75-এর সরকারের পরিবর্তন হইল, কিন্তু আমাদের তো দেশের পরিবর্তন হইল না, জাতির তো কোনো পরিবর্তন হইল না। আমরা চাই যেই লাউ সেই কদু।
আমরা চাই আমাদের জাতির পরিবর্তন, আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন, মানুষের নিরাপত্তা, শান্তি, উন্নতি, সিলেটের উন্নয়নে কাজ করছে। এই মাস্টার সমন্বিতভাবে প্ল্যান কাজ নেওয়া করতে। হয়েছে, নগর উন্নয়নের হ্যাঁ, সম্বন্ধিত কাজ হ্যাঁ, থাকতে হবে। বাণিজ্য মন্ত্রী এবং গ্রিন এবং ক্লিন সিলেট স্বপ্ন করার বাস্তব রূপ নেবে সিসি প্রশাসক। সিলেটকে নিয়ে সুন্দর সিলেট, মডেল সিলেট তৈরি করার জন্য যে চেষ্টা হ্যাঁ। বাণিজ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী বলেছেন এবং নগরের প্রশাসক সেই কথাই বলছেন। বলছেন নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যানও সেটা এ বলছেন। ব্যাপারে আপনি কি বলতে পারেন? আমরা আমরা কতটুকু আশাবাদী হব? এটা নির্ভর করবে ওনাদের বাস্তব প্রয়োগের উপর। আমি গতকালকে দেখছি সন্ধ্যার সময় এই বন্দর বাজারে পুলিশ আসছে, আর ব্যবসায়ী যারা তারা মাল রেখে ফালাইছে, তো এদেরকে ধরলে নাকি জরিমানা হয়ে যায়। তখন এরা মাঠ দখল করে, রাস্তা দখল করে বসে আছে। এদেরকে যদি কোনো সময় উদ্ধার উপায় দেওয়া হয়, তাহলে দেখা যায় এখানে আসিয়া বিভিন্ন সংস্থার গাড়ি পার্ক করে রাখা হয়ে গেছে, তো অন্যভাবে দখল হয়ে যায়। এখন এখান থেকে এই দখল মুক্ত করতে হলে, স্মুথলি রাস্তা চালু রাখতে হলে আমাদেরকে জনগণকে সচেতন হবে। ধন্যবাদ মালিক ভাই, সুন্দর একটা কথা বলছেন। আমরা যারা ক্রেতা, আমরা যদি ওখানে ক্রয় না করি, কেনাকাটা না করি, তাইলে এই হকার কি এখানে বসবে, রাস্তায় বসবে? সেটাই। একজন হকারকে 500 টাকা দিয়ে যদি বলেন যে তুমি তোমার পসরা নিয়ে সারাদিন এখানে বসে থাকো, তোমাকে দিন শেষে 500 টাকা দেবো, সে কিন্তু যদি বিক্রি না হয় তাহলে বসবে না, কারণ সে তার 500 টাকার ইনকামে তার চলবে না। সেটাই। এখন তো সে এখানে বসিয়ে তার লাভ হয়, এই জন্য পুলিশের মারধর, বকা জকা, এগুলা খেয়ে, প্রশাসনের বকা জকা খেয়ে, দৌড় দিয়ে তারপরেও সে এখানে বসতে চায়। কেন চায়? যে আমরা যারা সিভিল সোসাইটির মানুষ, আমরা গিয়ে সেখানে কিনি। এখন যদি প্রশাসন যদি আজকের থেকে উদ্যোগ নেন, আগামী দিন থেকে উদ্যোগ নেন যে এখানে যারা কেনাকাটা করবেন তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। যে বিক্রি করবে, একটা সংযোগ আপনার, যে বিক্রি করবে, যে হকার, তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। যিনি কিনবেন তাকে শাস্তি দেওয়া হবে। আপনি একদিন মাত্র 5-10 জন ক্রেতাকে শাস্তি দেন, জরিমানা করেন, দেখেন না পরের দিন থেকে আপনি এখানে কেনাকাটা করে এখানেই থাকি। ভালো একটা আপনার একটা প্রশাসনের উদ্দেশ্যে আমি বলছি, নগর উন্নয়নে যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে ফুটপাতে কেনাকাটা বন্ধ করেন, বিক্রি বন্ধ করার দরকার নাই। বিক্রেতা যারা, তাদেরকে বলেন যে তোমরা সারাদিন রাস্তায় বসে বিক্রি করো, কোনো কেউ কিনবে না। যদি কেউ না কিনে তাহলে কাউকে দেখবেন না আপনি। ক্লিন সিটি যেটা বলছেন, আবর্জনা পরিষ্কারই কিন্তু শুধু ক্লিন সিটি নয়। এই যে আপনি একটা সুন্দর কথা বলছেন, এখানে যদি সবজি ব্যবসায়ী বা অন্যান্য ব্যবসায়ীদেরকে রাস্তা থেকে তুলে দেওয়া হয়, যখন পরে এখানে আসে বিভিন্ন সংস্থার গাড়িগুলো আসে, এটা তো জ্যাম সৃষ্টি করলো, খারাপ অবস্থা। তো ওটার ব্যাপারে অন্তত পক্ষে সজাগ থাকবে, এই গাড়িগুলোর জন্য এখানে পার্কিং করতে না পারে। ক্লিন বলতে কি সবই ক্লিন হোক, সব ক্লিন। আর এই যে সামানাগুলো ফেলে চলে যায় সবজি টবজি, এগুলো কিন্তু ওখানে পড়ে থাকে না, এগুলো কিন্তু আবার লুটতরাজ হয়ে যায়, এবং প্রশাসনের লোকেরাই কিন্তু নিয়ে যেতে আমরা দেখেছি। জানি না এগুলো পরবর্তীতে তাদেরকে দেওয়া হয় কি না, যদি দেওয়া হয় তাহলে তো ভালোই। আরো খবর, ওসমানীতে নামছে বিদেশি এয়ারলাইন্স। ভালো খবর, আমাদের সিলেট ওসমানী বিমানবন্দরে আসছে। এটা হচ্ছে আমাদের মাসকাট যাবে, ওই যে ওমানের মাসকাট, জি সিলেট টু মাসকাট। এটা ভালো, আরো বিমান আসুক। আসলে আমাদের যথেষ্ট প্রবাসীরা এখানে আসে, শুধু আমাদের প্রবাসীরা নয়, বিশ্বের পর্যটক অনেক আছে যারা সিলেটে আসেন। যদি সরাসরি সিলেট ফ্লাইট হয় তাহলে ওরা আরো বেশি করে আসবে। এটা আমার দেশের উন্নয়নের জন্য। প্রাইভেট সেক্টরে সালাম এয়ারের এই পদযাত্রা, এটা হোক, এগিয়ে যাক এবং সেটা সার্থক হোক, সে তাহলে জনগণ উপকৃত হবে। সৌদি আরবে প্রতিদিনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী দ্বিভাষিক, এর আগে মালয়েশিয়াদের সাথে আলাপ হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু এই দায়িত্ব পাওয়ার পরে প্রবাসের সাথে বাংলাদেশের একটা ভালো করার জন্য কিন্তু ভালো উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে আপনি কি মনে করেন? প্রবাসী কল্যাণ মন্ত্রী হচ্ছেন প্রবাসী অধ্যুষিত এলাকার মানুষ। তিনি প্রবাসীদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল, সুতরাং তিনি তো উদ্যোগ নিবেন, এটা আমরা আশা করি, কামনা করি। এবং এর জন্য সরকারেরও পছন্দ যে যাকে করা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, খুবই সুন্দর চয়েস, এবং তিনি কাজও করে যাচ্ছেন অক্লান্ত ভাবে। আমরা আশা করি আরো যত কোনো যেসব ফাঁক ফোকর আছে আমাদের শ্রমবাজারে যেসব সমস্যা আছে, এগুলা সম্পর্কে তিনি সহজেই অবহিত হতে পারবেন এবং সেই ব্যবহারে তিনি উদ্যোগ নেবেন।
আমরা সেই আশা সমাজ করব। প্রবাস কল্যাণ মন্ত্রীর কাজ এগিয়ে যাক, সেই প্রত্যাশা একটি আমাদের জন্য আর একটি খবর। আপনি শিক্ষক ছিলেন, আমিও আপনাদের সাথে জড়িত এক ব্যক্তি। হুম। সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর শহীদুল শহীদুল আলম। আলমের যোগদান, আমরা অভিনন্দন জানাই সিলেটের পক্ষ হ্যাঁ, থেকে। অভিনন্দন জানাচ্ছি। এবং যেন গতিশীল নেতৃত্ব, গতিশীল শিক্ষা বোর্ডের কাজ যেন গতিশীল হয়, সেই আশাবাদ আপনার কাছে আমরা রাখতে পারি। কারণ অনেক সময় দেখা যায় অনেক একটা ছাত্রর তার নাম সংশোধন বা তার জন্ম তারিখ সংশোধনের জন্য একটা আবেদন করে মাসের পর মাস এসব ফাইল করে থাকে। এগুলা দ্রুত হওয়া দরকার, কারণ অনেক ছেলে মেয়ে ওই যে বিদেশে পড়ার জন্য, লেখাপড়ার জন্য যাইতে চায়, তখন তার যদি মার্কশিটে সমস্যা হয়, তার যদি কোনো নামে কোনো সমস্যা থাকে, এগুলো যদি দ্রুত সমাধান না করা যায়, তাহলে তার সুন্দর কথা। নতুন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অভিনন্দন জানানোর পাশাপাশি একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কিছু আবেদনও সেখানে যোগ হলো। এটা শুধু আপনার না, এটা যেন সকলেরই দাবি। আমি অনেক অনেক ভুক্তভোগী আছেন, আমরা শিক্ষা বোর্ডে অনেক ভুক্তভোগী আছে আমাদের এরকম সমস্যা নিয়ে। শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি মালিক ভাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আমরা অনুষ্ঠান করে থাকি, কিন্তু আগামীকালকে যেহেতু জুলাইয়ের আজকে জুলাই বিপ্লবের 2 বছর পূর্তিতে আজকে সবকিছুই পত্র পত্রিকা গণমাধ্যম বন্ধ থাকবে। এই জন্য করে আগামীকালকে আমরা পত্রিকা যদি না পাই তাহলে অনুষ্ঠান করব না, আর তারপরে যদি কিছু পত্রিকা ছাপা হয় আমরা চেষ্টা করব, সে আশা প্রত্যাশা রেখে। এবং আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আজকে সম্প্রচারে সহযোগিতা করলেন স্কুল অফ জয়, শিশুদের অটিস্টিক শিশু যে প্রতিষ্ঠান নয়া সড়ক, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি। আজকের অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি।